আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রস্তুতি কেমন, কি জানিয়েছেন সুভাষ সরকার? প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। গতকাল রাত্রেও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলেও যা যা মাটিতে সমস্যা হয় সেগুলো সম্পূর্ণভাবে যত্ন সহকারে সব করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা ভীষণ আনন্দের। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদের স্থাপিত যে দল, আর তারপরেই সেটা তার অনুসারী যে ভারতীয় জনতা পার্টি, তার সরকার হচ্ছে। শ্যামাপ্রসাদ না থাকলে আজ এই পশ্চিমবঙ্গটাই হয়তো পাকিস্তানে থাকতো। এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী রাজ্যের সরকার হচ্ছে। আগামীকাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, 25শে বৈশাখ, যেদিন প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে, আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। কিন্তু কে হবেন এই রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী? প্রশ্ন অত্যন্ত গুরুতর। গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে অমিত শাহ। ইতিমধ্যেই অমিত শাহ তিনি শহরে এসে পৌঁছে গিয়েছেন। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তবে গতকালকের এই বৈঠক কিন্তু নতুন করে জল্পনা তৈরি করেছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি নিয়ে আলোচনা হলো মূলত গতকালের এই বৈঠক? দেখো, একটা ইস্যু ছিল, সেটা ছিল পশ্চিমবঙ্গ কুসুমিতা। পশ্চিমবঙ্গে একদিকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেনি, সেখানে গতকাল বিধানসভা ডিসলভ হয়েছে, কিন্তু তারপরে পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেসব প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আগামীকাল প্রধানমন্ত্রী নিজে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। গতকাল পাটনাতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেখানে তিনি ছিলেন, প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। কিন্তু আগামীকালের শপথ গ্রহণের উপর সবার নজর রয়েছে, বিশেষ করে কে মুখ্যমন্ত্রী হবেন এবং বাকি কারা মন্ত্রী শপথ নেবেন। কোন মডেলটাকে অ্যাডপ্ট করবে বেঙ্গলের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, সেটা দেখার বিষয়। একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা তো জানাই রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কি ডেপুটি চিফ মিনিস্টারও করা হবে, সেক্ষেত্রে কাকে করা হবে, এসব নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ রাত্রিরে বৈঠক করেছেন অমিত শাহ, যার জন্য তিনি গতকাল যেতে পারেননি কলকাতায়। আজ সকালে তিনি কলকাতা গেছেন এবং সূত্র মারফত যারা যে ইঙ্গিত আমরা পাচ্ছি, কি মুখ্যমন্ত্রী নিয়ে কোনো দুটো মত নেই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এবং তিনি আগামীকাল শপথ নেবেন। আজকে যখন 4টের সময় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের মিটিং হবে, সেখানে একটাই নাম প্রস্তাব করা হবে বিধায়কদের তরফ থেকে এবং সেখানে অমিত শাহ উপস্থিত থাকবেন। সেখানে শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতভাবে বিধায়ক দলের নেতা বেছে নেওয়া হবে এবং তারপর তিনি রাজভবনে যাবেন কয়েকজন সিনিয়র নেতাদের সঙ্গে এবং সেখানে দাবি পেশ করবেন সরকার করার জন্য। আগামীকাল তিনি শপথ নিচ্ছেন এবং তারপরেই স্টার্ট হবে বাকি মন্ত্রীদের, কারা কারা মন্ত্রী হচ্ছেন সেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া। এবং যারা যারা শপথ নেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আগামীকাল, তাদেরকে আজকে ইনফর্ম করে দেওয়া হবে। একদিকে বিজেপি প্রেসিডেন্ট ইনফর্ম করবেন, অন্যদিকে যেহেতু আজকে কনভেনশন সেন্টারে এমএলএরাও রয়েছেন, তাদেরকেও হয়তো আনঅফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে কি আগামীকাল আপনাদেরও শপথ রয়েছে। এখানে আরো একটা কোশ্চেন উঠছে, কি ডেপুটি চিফ মিনিস্টারও কি রাখা হবে? কেন বিহারে আমরা দেখছি বা অন্য রাজ্যগুলোতে বিজেপি ডেপুটি চিফ মিনিস্টার রেখেছে একটা মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন কমিউনিটির লোককে বা মহিলাদেরকে, বা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের আমাদের একটা বিতর্ক রয়েছে, সেক্ষেত্রে এটাও কি থাকবে? সেটা নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। তবে কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখনো জানা যাচ্ছে না। একটা সিদ্ধান্ত স্পষ্ট রয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হচ্ছেন, আগামীকাল তিনিই শপথ নেবেন। তার সঙ্গে আরো কারা কারা শপথ নেবেন সেই তালিকাগুলো হয়তো আরো একবার যখন কোর গ্রুপের বৈঠক বসবে অমিত শাহর নেতৃত্বে বিজেপির, সেখানে তিনি জানিয়ে দেবেন এবং শুভেন্দু অধিকারীকেই সর্বসম্মতভাবে এমএলএরা বেছে নেবেন তাদের নেতা এবং তারপর তিনি রাজভবনে গিয়ে দাবি পেশ করবেন সরকার করার জন্য, যার শপথ আগামীকাল হবে। একেবারে বিজেন্দ্র, যে ছবি আপনারা দেখলেন অ্যানিমেশনের মাধ্যমে এবং সিসিটিভিতেও কিন্তু একেবারে পরিষ্কার যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথের খুনের সময় দুটি বাইকই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবার প্রথম বাইকের হদিশ পুলিশ গতকালই পেয়েছে, আর দ্বিতীয় বাইকের হদিশও কিন্তু এবার তারা করতে পারলো। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কোথা থেকে কিভাবে পুলিশ এই দ্বিতীয় বাইকের হদিশ পেল? দেখো, গতকাল প্রথম বাইক পাওয়ার পর পুলিশ জানতে পেরেছিল যে সেই বাইকটি ওই নিসান মাইক্রা গাড়ির মতনই, নম্বর প্লেট ভুয়ো এবং ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার সেটার মেটানো হয়েছিল। এবং পরে গতকাল রাতে দ্বিতীয় বাইকটি যেটি পাওয়া গেছে সেটির ক্ষেত্রে একটু তথ্য আলাদা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দ্বিতীয় যে বাইকটি পাওয়া গেল তার নম্বর প্লেটই ছিল না, তবে ওই নিসান মাইক্রা গাড়ি এবং প্রথম বাইকটির মতন এরও ইঞ্জিন নম্বর এবং চ্যাসিস নম্বর ট্যাম্পার করা হয়েছিল, অর্থাৎ একবারে ঘষে তুলে দেওয়া হয়েছিল। প্রথম থেকেই কিন্তু এই অপারেশনের কায়দা দেখে তদন্তকারীরা মনে করছিলেন যে এর নেপথ্যে কোনো প্রফেশনাল অর্থাৎ পেশাদারি কোনো গ্যাং রয়েছে, পেশাদারি সুপারি কিলারদের নিয়োগ করা হয়েছিল এই ঘটনায়, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যার পরতে একেবারে পেশাদারিত্ব রয়েছে। এই দুষ্কৃতীরা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু গোটাটাই পরিকল্পনা
মাফিক করেছে। যে নিসান মাইক্রা গাড়ি নিয়ে আসা হয়েছিল সেই গাড়ি অপারেশনের পর তারা যে ঠিক এই জায়গায় ফেলে দিয়ে যাবে এটা পরিকল্পনার মধ্যেই ছিল, এবং পালাবে তারা মোটর বাইকে সেটাও পরিকল্পনার অংশ ছিল। এই জন্য এইখানে অপারেশন চালানোর পর অর্থাৎ চন্দ্রনাথকে গুলিতে ঝাঁঝরা করার পর দুটি মোটর বাইকে করে এই রাস্তার দুদিকে তারা চলে যায়। একটি মোটর বাইক চলে যায় সোজা এই দুহারিয়ার এই রাস্তা ধরে, যেদিকে আমার সহকর্মী দিব্যেন্দু দেখাচ্ছে, এবং অপর মোটর বাইকটি আমার পিছন দিকে যেটা যশোর রোডে যাচ্ছে সেদিকে যায়। যশোর রোডের দিকে যে বাইকটি গিয়েছিল সেটা গতকাল পাওয়া গিয়েছে 2.5 নম্বর এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে, সেখানে একটা আবর্জনার যে ফেলার জায়গা সেখানে। এবং অপর মোটর বাইকটি পাওয়া গেল বারাসাত 11 নম্বর রেল গেটের পাশে রেল লাইনের ধারে এই মোটর বাইকটি পড়ে থাকতে দেখে পুলিশ আধিকারিকরা, এবং সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। এবং পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা মিলিয়ে দেখেন যে ঘটনার সময়ে এই বাইক দুটি কিন্তু ব্যবহার হয়েছিল, এবং অত্যন্ত সুপরিকল্পনা। বাইক দুটিও কিন্তু তারা যে নির্দিষ্ট জায়গায় গিয়ে ছেড়ে দেবে, অর্থাৎ বাইক নিয়ে গোটাই এক্সিট প্ল্যানটা তারা সাজাবে না, সেটা কিন্তু পরিকল্পনার অংশ ছিল। কিছু দূর গিয়ে অর্থাৎ এই বাইককে ট্রেস করা যেতে পারে, কারণ যেইখানে এই ঘটনা ঘটেছে এবং যে রাস্তা দিয়ে তারা পালাবে গোটা রাস্তাটাই সিসি ক্যামেরায় মোড়া, এটা দুষ্কৃতীদের জানা ছিল। সেই কারণে এই পুলিশকে বিভ্রান্ত করার জন্য কিছুটা দূর গিয়ে সেই বাইকও তারা ফেলে দেয়। একটি বাইক 2.5 নম্বর গেটের আগে এবং অপর একটি বাইক বারাসাতে। তারপর সেখান থেকে তারা অন্য কোনো যানবাহন বা অন্য কোনো মাধ্যমে সেখান থেকে পালিয়েছেন, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। তবে এই গোটা ঘটনায় যেভাবে অপারেশনটা চালানো হয়েছে তা দেখে কিন্তু তদন্তকারীদের অনুমান যে এর নেপথ্যে ভিন রাজ্যের কোনো গ্যাং রয়েছে, ভিন রাজ্যের সুপারি কিলারদের নিয়োগ করা হয়েছিল। তবে শুধু যে ভিন রাজ্যের সুপারি কিলাররা ছিল তেমনটা নয়, তদন্তকারীরা মনে করছেন যে তাদের সাহায্য করেছিল কিন্তু স্থানীয় কোনো দুষ্কৃতীরা। এবার তাদের খোঁজেও তল্লাশি চলছে। ইতিমধ্যেই গতকাল যেন 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং যেহেতু একটা ভিন রাজ্যের কানেকশন পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই এসআইটি যে গঠন করা হয়েছে সেই এসআইটি সদস্যরা তারা ভিন রাজ্যেও পাড়ি দিয়েছেন, এবং যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে আরও সমস্ত সূত্র কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে। শুধু যে এই মধ্যমগ্রাম চত্বরের নয়, মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখেও কিন্তু নতুন আরেকটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। যে নিসান মাইক্রা গাড়িটি এই চন্দ্রনাথের গাড়িটি আটকে ছিল এবং যার থেকে আততায়ীরা বেরিয়ে পড়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটি প্রথমে সাহারা ব্রিজের কাছে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে এই দোহারিয়া, তার কিছুটা আগে বিটি কলেজের পর সেইখানে দেখা গেছিল বিকেলবেলায়। এই গাড়িটি কিন্তু সন্ধেবেলায় আবার বারাসাতে, যেখানে 11 নম্বর রেলগেটের কাছে মোটর বাইকটি পাওয়া যায়, সেইখানেও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ওই গাড়িটি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনা ঘটানোর আগে, অর্থাৎ হামলা চালানোর আগে গোটা এই এলাকাটা কিন্তু এই গাড়িটি রেকি করেছে। অর্থাৎ কিভাবে তারা এলাকায় ঢুকবে, কিভাবে তারা এলাকায় ছেড়ে পালিয়ে যাবে, এবং ঠিক যেইখানে দ্বিতীয় মোটর বাইকটি পাওয়া গেল সেইখানেও কিন্তু এই নিসান মাইক্রা গাড়িটিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ সেখান থেকেই পুলিশ আধিকারিকরা মনে করছেন, তদন্তকারীরা মনে করছেন যে পালানোর সময় মোটর বাইকটি তারা কোথায় ফেলে যাবে সেটাও কিন্তু পূর্ব পরিকল্পনা ছিল। অর্থাৎ প্রত্যেকটা ধাপ কিন্তু অত্যন্ত নিপুণভাবে সাজানো হয়েছিল, ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। আর তাই দেখেই তদন্তকারীদের অনুমান যে ভিন রাজ্যের কোনো গ্যাংয়ের নেপথ্যে রয়েছে, কোনো বড় মাথা রয়েছে। এখন তারা কারা সেটা তদন্তের পরেই জানা যাবে। পুলিশ যেটা জানাচ্ছে তদন্ত চলছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দল ভিন রাজ্যেও গেছে। এখন এটাই সময়ের অপেক্ষা যে এই ঘটনার কিনারা কতক্ষণে হয়। একেবারে ব্রতদেব, ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।